হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। স্মার্ট কেমিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ইনঅর্গানিকের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের কিছু লেকচার বাকি আছে, ওটা শুরু করব। আজকে আমাদের ক্লাস লেকচার ইলেকট্রন অ্যাফিনিটি। প্রিভিয়াস ক্লাসে পিরিয়ডিক টেবিলের প্রিভিয়াস ক্লাসে আমরা আয়নাইজেশন এনার্জি আমরা লেকচার দিয়েছিলাম। আজকে আমরা পড়ব ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথ্যালপি। ওকে, দেখো লেকচার নাম্বার 6 পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে। ইলেকট্রন গেইন এনথ্যালপি মিনস অর ইলেকট্রন অ্যাফিনিটি মিনস ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি টুয়ার্ডস ইলেকট্রন অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ কোন একটা এলিমেন্টের ইলেকট্রনের প্রতি ইলেকট্রন লাভিং, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। সাপোজ একটা গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটম, ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন আছে, ভ্যালেন্স সেল, দ্যাট ইজ কল্ড ভ্যালেন্স সেল, এটা নিউক্লিয়াস। এখন এক্সটার্নাল এজেন্সি থেকে আমি একটা ইলেকট্রন ই মাইনাসকে আমি একটা অ্যাড করতে চাইছি ভ্যালেন্স সেলে। এই অ্যাটমটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে নিউট্রাল 1 নম্বর, নিউট্রাল 2 নম্বর, গ্যাসিয়াস, আর 3 নম্বর আইসোলেটেড। এইরকম একটা অ্যাটমের ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন অ্যাড করলে কিছু এনার্জি রিলিজ করে, সাম এনার্জি রিলিজড। এনার্জি না, এই সময় কিছু এনার্জি কি হয়, রিলিজ হয়। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, দ্যাট ইজ এনার্জি রিলিজড released amount energy released is called electron affinity. ওকে, তো আমার কোশ্চেনটা হচ্ছে এখানে এনার্জি রিলিজড কেন হচ্ছে। ফার্স্ট অফ অল কোশ্চেন, হোয়াই এনার্জি ইজ রিলিজড when an electron added to the valence cell of an atom, the energy is released is called electron affinity. Why energy is released? Suppose এই ইলেকট্রনটা ইনফিনিটি ডিস্টেন্সে আছে ফ্রম নিউক্লিয়াস, তো ইনফিনিটি ডিস্টেন্সে থাকার জন্য এর এনার্জি অলওয়েজ জিরো, এই ইলেকট্রনটার এনার্জি অলওয়েজ জিরো। তাহলে এখান থেকে যখন আমি ইলেকট্রনটাকে মুভ করিয়ে ভ্যালেন্স সেলে অ্যাড করছি, ভ্যালেন্স সেলের টোটাল এনার্জি কত, অলওয়েজ নেগেটিভ। ওকে, ভ্যালেন্স সেলের এনার্জি অলওয়েজ নেগেটিভ। ওকে, কারণ একটা নিউক্লিয়াসের সারাউন্ডিংসে যখন কোন একটা সেলে ইলেকট্রন রোটেট করছে তখন তার এনার্জি অলওয়েজ নেগেটিভ। তাহলে এখানে ইনফিনিটি ডিস্টেন্স ইলেকট্রনটার এনার্জি জিরো। তাহলে জিরো থেকে যখন নেগেটিভ ভ্যালুতে নিয়ে আসছি তখন সাম এনার্জি ইজ রিলিজড অ্যাজ এ পজিটিভ পার্ট। বুঝছে? This release of energy is called electron affinity. But electron gain enthalpy ভ্যালুটা কিন্তু আলাদা। ওকে, এটাকে পরে বলছি আমরা। That is, this process is called exothermic. Why it is exothermic? Energy release করা মানে exothermic. Energy release exothermic, that is EA পজিটিভ ভ্যালু, আর ইলেকট্রন গেইন এনথ্যালপি EGE। ইলেকট্রন গেইন এনথ্যালপির নোটেশন হচ্ছে ডেল এইচ ইজি। ঠিক আছে, এইটা অলওয়েজ হবে নেগেটিভ। ওকে, exothermic process electron affinity positive and electron gain enthalpy always negative. এদের ভ্যালু সেম বাট সাইন কনভেনশন অপোজিট। ওকে, exothermic process electron affinity always positive and
electron gain enthalpy del HEG always negative. What is del HEG? অর্থাৎ কোন একটা এলিমেন্টের ভ্যালেন্স সেলে ইলেকট্রন অ্যাড করলে এনার্জির যে ডিফারেন্স, এনথালপির যে ডিফারেন্স বিটুইন টু স্টেট, দ্যাট ইজ কল ইলেকট্রন গেইন এনথালপি। ওকে, যেমন সাপোজ একটা এলিমেন্টের এক্স একটা এলিমেন্ট, এক্স একটা গ্যাসিয়াস এলিমেন্ট, এই গ্যাসিয়াস এলিমেন্টের ভ্যালেন্স সেলে যখন আমরা একটা ইলেকট্রন অ্যাড করতে চাইছি, that is called form a uninegative anion gas. That's release of energy is called, this release of energy is called electron affinity, that is first electron affinity. So this electron affinity is positive, but del H EG always negative value. That is exothermic. When an electron added to a valence shell of an gaseous atom then forms uninegative anion and some energy is released. This released energy, that is electron affinity, is positive, but electron gain enthalpy always negative. Okay, definitionটা কি হবে? ডেফিনেশনটা লিখতে হবে এবার। ডেফিনেশন: the electron affinity EA of an atom is defined as the amount of energy released when an electron E minus, an electron is added to valence shell of an isolated gaseous and neutral atom to form a uninegative anion. Okay, uninegative ion, sorry, ion কথাটা আরো বেটার, anion তো ion uninegative বলে দিয়েছি। তাহলে the electron affinity of an atom is defined as the amount of energy released when an electron is added to valence shell of an isolated gaseous and neutral atom to form a uninegative ion. বুঝেছ? তাহলে এখানে কি হলো? তাহলে x plus electron minus 2 gives x minus uninegative ion, x minus plus release energy. This release energy is called EA. Okay, তাহলে x এটা গ্যাস, এটাও গ্যাস, that is first electron affinity, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা পয়েন্ট করব সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি। Successive electron affinity means, suppose x
গ্যাস প্লাস একটা ইলেকট্রন অ্যাড করছি, দেন ফর্ম এ ইউনি নেগেটিভ অ্যানায়ন অ্যান্ড EA1. EA1 is always positive, but here del HEG always negative. দুটো কনভেনশন একসঙ্গে দিলাম, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা হচ্ছে Eg1, ওকে, মানে ইলেকট্রন গেইন এনথ্যালপি নেগেটিভ। ফার্স্ট কেস সাকসেসিভ বলেছে। সেকেন্ড স্টেপ x মাইনাস জি প্লাস ই মাইনাস সেকেন্ড ইলেকট্রন আরেকটা যখন অ্যাড করছি, দ্যাট ইজ x2 মাইনাস জি। here plus EA2 always negative and del HEG2 always positive. ওকে, বোঝা গেল কথাটা? অর্থাৎ আমরা সেকেন্ড ইলেকট্রনটা যখন ইউনি নেগেটিভ অ্যানায়নে অ্যাড করতে চাইছি, নেগেটিভ নেগেটিভ রিপালশন, ডিউ টু ইটস রিপালশন এনার্জি রিলিজ হচ্ছে না, এনার্জি আমাকে দিতে হচ্ছে, বুঝছে? এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি অ্যাবজর্ব করছে বলেই নেগেটিভ ভ্যালু, অ্যান্ড ডেল HEG2 অলওয়েজ পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? অর্থাৎ ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি যদি পজিটিভ হয়, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ নেগেটিভ। হোয়াই ইট ইজ নেগেটিভ? বিকজ x minus and T minus both are same charge, so they are repel to each other, রিপালশনের জন্য কি হচ্ছে, তাহলে আমরা বাইরে থেকে আমাদের এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, সো ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ নেগেটিভ। যদি আরেকটা করা হয় তাহলে সেকেন্ডের ক্ষেত্রে নেগেটিভ, থার্ডের ক্ষেত্রে অলসো নেগেটিভ। বুঝা গেল? এবার ধরো এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, x মাইনাস কেটে গেল, তাহলে x ব্র্যাকেটে g প্লাস 2e gives x2 মাইনাস g। তাহলে এখানে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে বলছি EA1 প্লাস EA2 কি হবে, প্লাস আর মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস দুটো অ্যাড করলে মিনিমাম ভ্যালু হয়ে যাচ্ছে। এখন জেনারেলি এটা নেগেটিভ ভ্যালু হয়, এখানে পজিটিভ ফার্স্টের চেয়ে সেকেন্ডের ভ্যালুটা একটু বেশি হয়, নেগেটিভ ভ্যালুটা, সেজন্য নেগেটিভ ভ্যালু হয়। আর ডেল HEG1 প্লাস ডেল HEG2 এটা কি হবে না, অলওয়েজ পজিটিভ ভ্যালু হবে। আচ্ছা, দুটো জিনিস দুরকম হবে। ক্লিয়ার? এখন এই যে মাল্টি ইলেকট্রনিক আয়ন্স ফরমেশনের ক্ষেত্রে দেখো, এখানে একটা কথা আছে, ফরমেশন অফ, কথাটা কি না, ফরমেশন অফ মাল্টিভ্যালেন্ট অ্যানায়ন, নোট দিয়ে ফরমেশন অফ মাল্টিভ্যালেন্ট অ্যানায়ন is always negative value, but del H is greater than 0। আচ্ছা, তার মানে যে কোনো মাল্টিভ্যালেন্ট অ্যানায়ন ফরমেশন করতে গেলে তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু অলওয়েজ নেগেটিভ, বাট del HEG অলওয়েজ পজিটিভ। যেমন ধরো আমরা এখানে এক্সাম্পলগুলো আছে, কার এক্সাম্পল আছে, যেমন ধরো অক্সিজেন 2 মাইনাস এর EA নেগেটিভ ভ্যালু, N3 মাইনাস নেগেটিভ ভ্যালু,
S2 মাইনাস অলওয়েজ নেগেটিভ ভ্যালু, দুটো আছে। মানে কি হচ্ছে, মাল্টিভ্যালেন্ট O2 মাইনাস 3 মাইনাস O2 মাইনাস এদের সবসময় নেগেটিভ হয়। আমি ইলেকট্রন অ্যাফিনিটিতে বললাম, ক্লিয়ার? এবার ধরো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। এবার হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ডস করছে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করলে और অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করলে ফোর্স অফ অ্যাট্রাকশন হাই হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন হাই হওয়া মানে হচ্ছে সেখানে বাইরে থেকে ইলেকট্রন অ্যাড করলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু বেশি হবে। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ অর্থাৎ অ্যাটমিক সাইজ যত ইনক্রিজ করবে ইলেকট্রন অ্যাফিনিটি তত ডিক্রিজ করবে। ক্লিয়ার? বুঝে গেল? নাম্বার 2 পয়েন্ট Z effective. Z effective. With increasing Z effective, Z effective increase করলে রেডিয়াস ডিক্রিজ করে, অতএব EA ইনক্রিজ করবে। ক্লিয়ার? Z effective ইনক্রিজ করলে রেডিয়াস ডিক্রিজ করে, প্রিভিয়াস ক্লাস আমরা পড়েছি। রেডিয়াস ডিক্রিজ করা মানে হচ্ছে আর ফর রেডিয়াস। জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। জেড এফেক্টিভ ইনক্রিজ করলে রেডিয়াস ডিক্রিজ করবে, রেডিয়াস ডিক্রিজ করা মানে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। সো উই ক্যান রাইট অতএব ইলেকট্রন অ্যাফিনিটি প্রপোর্শনাল জেড ইফেক্টিভ। ওকে। নাম্বার 3 পয়েন্ট ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এলিমেন্টস হ্যাভিং হাফ ফিল্ড অর ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন are more stable. When elements are more stable, extra electron added to valence shell is not easily possible because elements are stable. So why elements are accept electrons? আমি বলতে চাইছি যাদের হাফ ফিল্ড অর ফুল ফিল্ড, হাফ ফিল্ড অর ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে তারা অত্যন্ত স্টেবল, ভেরি স্টেবল। যেমন ধরুন P3, D5 আর F7। ওকে, হাফ ফিল্ড PA ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, তাহলে হাফ কত P3, DA ম্যাক্সিমাম 10, তাহলে হাফ D5, FA ম্যাক্সিমাম 14, তাহলে F7 হাফ, আর P6, D10, F14। ওকে, তো হাফ ফিল্ড ফুল ফিল্ড এরা অত্যন্ত স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। Elements having half filled or full filled electronic configuration, they are more stable. Stable means they cannot accept any electron. তাহলে ইলেকট্রন যদি অ্যাকসেপ্টই না করলো তাহলে তাদের ইলেকট্রন অ্যাফিনিটি টেন্ডস টু 0। সো এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ভেরি লেস, দ্যাট ইজ টেন্ডস টু 0 অর নেগেটিভ। এখন নেগেটিভে কেন আসছে? ধরো একটা ইনার্ট এলিমেন্টস গুলো, নোবেল গ্যাসগুলো, তাদের ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, দে আর ভেরি স্টেবল,
ইনার্ট গ্যাস বলছি, ইনার্ট গ্যাস দে আর ভেরি স্টেবল ডিউ টু অক্টেট কমপ্লিট, দ্যাট ইজ ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, তাহলে এক্সটার্নাল এজেন্সি থেকে ইলেকট্রন তারা নিতে চাইবে না। যদি নিতে না চায়, তাহলে কি আমাকে জোর করে ইলেকট্রন ঢুকাতে হচ্ছে। তাহলে জোর করে যদি বাই ফোর্স ইলেকট্রন আমি ঢুকাতে চাই, তাহলে আমাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে, দ্যাট ইজ এনার্জি আমাকে সাপ্লাই করতে হচ্ছে, তখন ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ হয়ে যাবে। আর জেনারেলি জিরো বা কাছাকাছি কম থাকে। বুঝছে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। এবার দেখো পিরিয়ডিক টেন্ট। পিরিয়ডিক টেন্ট মিনস লেফট টু রাইট আপ টু বটম। periodicity, periodicity. When we move from left to right যখন আমরা মুভ করছি along a period, অর্থাৎ কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া মানে লেফট টু রাইটে যাওয়া, তখন কি হয় দেখো, লেফট টু রাইটে যাওয়া মানে জেড ইফেক্টিভ ইনক্রিজ করছে, রেডিয়াস ডিক্রিজ করছে, অতএব ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। বুঝছে? When we move from left to right, that is along a period, Z effective increases, so R decreases, অতএব ইলেকট্রন অ্যাফিনিটি increases. Very simple. যেমন ধরো পিরিয়ড 1 এর ক্ষেত্রে কি কি এলিমেন্ট আছে? পিরিয়ড 1 হাইড্রোজেন আর হিলিয়াম, তাই তো? হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে হিলিয়াম ইনার্ট গ্যাসের ইলেকট্রন অ্যাফিনিটি ভেরি লেস, খুব কম, টেন্স টু 0 অর্ডার নেগেটিভ, দ্যাট হাইড্রোজেনের বেশি। ক্লিয়ার? এবার পিরিয়ড 2 এ যখন আমরা আসছি, খুব ইম্পর্টেন্ট পিরিয়ড 2টা, আমি স্টার্ট দিলাম। পিরিয়ড 2 এ কি কি এলিমেন্ট আছে দেখো। পিরিয়ড 2 এ এলিমেন্ট আছে, আমরা লিখছি পিরিয়ড 2 এ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এতগুলো এলিমেন্ট আছে। ফ্লোরিন আর হচ্ছে নিয়ন, এতগুলো এলিমেন্ট আছে। তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত? When we move from left to right, electron affinity increases, so এটার চেয়ে এটার বেশি, তারপরে এটার বেশি, এটার বেশি, এটার সব, এইভাবে হয়। কিন্তু এক্সপেরিমেন্ট রেজাল্ট আমি লিখছি অ্যাকর্ডিং টু এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত? এক্সপেক্টেড রেজাল্ট হওয়া উচিত লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এটাও হওয়া উচিত, তাই না? কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট তাই নয়। তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি হবে দেখো। এক্সপেরিমেন্টাল অ্যাকুরেট লিথিয়াম এর ভ্যালেন্স সেলে কত ইলেকট্রন আছে? 2s1, 2s2, 1s2, 2s2, 2p1, 2p2, 2p3, নাইট্রোজেন 2p3, 2p4, 2p5, 2p6. Here 2p6 fulfilled, 2s2 fulfilled, half filled, এটা হচ্ছে হাফ ফিল্ড, আর এটা হচ্ছে ফুল ফিল্ড, আর এটা হচ্ছে ফুল ফিল্ড এফেক্ট, ফুল ফিল্ড। তাহলে ফুল ফিল্ড আর মোর স্টেবল যদি হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে না, অর্থাৎ এদের ইলেকট্রন অ্যাফিনিটি খুব কম, লেস। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যেটা লিখতে পারি, সবচেয়ে কম হচ্ছে নিয়ন, তাই না? সবচেয়ে কম হলো নিয়ন। কারণ আমরা তাহলে দেখছি সবচেয়ে লেফট টু রাইটে যখন মুভ করছি, করতে যখন ইনার্ট এলিমেন্ট এলাম গ্রুপ 18-এ, তাদের ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল, কিন্তু তাদের হচ্ছে সবচেয়ে কম, মিনিমাম। তো
নিয়নের সবচেয়ে কম, কারণ দে হ্যাভ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন ডিউ টু ফুলফিলড কম্পিটিশন। ওকে, নিয়ন সবচেয়ে কম। তারপরে দেখো বেরিলিয়াম আর নাইট্রোজেন। বেরিলিয়াম 2s2 ফুলফিল্ড, নাইট্রোজেন হাফ ফিল্ড 2p3। তাহলে হাফ ফিল্ডের চেয়েও ফুলফিল মোর স্টেবল, সেই জন্য তারপরে অ্যান্সারটা এলো একটু বেড়ে গেল বেরিলিয়াম, তারপরে কমলো নাইট্রোজেন। ক্লিয়ার? তাহলে নিয়ন, তার চেয়ে একটু বেশি বেরিলিয়াম, তারপরে নাইট্রোজেন। এবার কি আছে দেখো, লিথিয়াম আর বোরন। লিথিয়াম আর বোরনের ক্ষেত্রে, লিথিয়ামের চেয়ে বোরনের মানে নাইট্রোজেনের চেয়ে লিথিয়াম বেশি, তারপরে বোরন হওয়া উচিত, কিন্তু না, এখানে কেসটা একটু আলাদা হবে। কি হবে? বোরন হবে, তারপরে লিথিয়াম আসবে। আমি এক্সপ্লেন করছি কেন। তারপরে এই কটা এলিমেন্টের ক্ষেত্রে কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, এদের জেনারেল টেন্ট থাকবে। জেনারেল টেন্ট কি কি হবে? লিথিয়ামের পর আসছে, তারপরে আসছে কার্বন, তারপরে আসছে অক্সিজেন, তারপরে আসছে ফ্লোরিন। অ্যাকুরেট রেজাল্ট। ওকে, তাহলে এই তিনটে এলো নর্মাল ট্রেন্ড, এই তিনটে এলো হাফ ফিল, ফুল ফিল, আর বোরন আর লিথিয়াম। বোরনের চেয়ে লিথিয়ামটা কেন হাই দেখো, লিথিয়াম আর বোরন এই দুটোর মধ্যে আমরা এটা এক্সপ্লেন করছি। লিথিয়ামের ক্ষেত্রে কি 2s1, বুঝছেন? 2s1 এ যদি একটা ইলেকট্রন অ্যাড করে তাহলে কি হলো? লিথিয়াম মাইনাস আয়ন, 2s2 মোর স্টেবল। আবার যদি এখানে বোরন একটা ইলেকট্রন অ্যাড করে, বোরন 2p1, কি হবে? বোরন মাইনাস 2p2। তাহলে 2p2 আর 2s2 হুইচ ইজ মোর স্টেবল? 2s2। ওকে, কারণ 2s2 এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। লিথিয়াম মাইনাস আয়নের ক্ষেত্রে, লিথিয়াম মাইনাসের ক্ষেত্রে 2s2 ফুলফিল, মোর স্টেবল আয়ন, দ্যাট ইজ লেস স্টেবল আয়ন। সো লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি ভেরি মাচ গ্রেটার দেন কম্পেয়ার টু বোরন, সেই জন্য এটা আমাকে এরকম করতে হয়েছে। ঠিক আছে, তাহলে লিথিয়াম আয়ন আর বি মাইনাস, বোরন মাইনাস, দুটোর মধ্যে স্টেবল কোনটা? দ্যাট ইজ এটা মোর স্টেবল। বুঝছি? এটা লেস স্টেবল, এ হয়ে গেল পিরিয়ডিক ট্রেন্ড। ওকে, খুব ইম্পর্টেন্ট এই ট্রেন্ডটা। এবার আমরা গ্রুপ ধরে যাব। এ হলো, এবার বি আসছি। টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচে নামলে কি হবে? উপর থেকে নিচে নামলে জেনারেলি আমরা ইলেকট্রন অ্যাফিনিটির ইরেগুলার চেঞ্জ পাবো, রেগুলার বেসিসে চেঞ্জ পাবো না। তো উপর থেকে যখন নিচে নামছি, দ্যাট ইজ থার্ড পিরিয়ড টু সেকেন্ড পিরিয়ড থেকে, এইটা একটা এক্সেপশনাল কেস আছে, সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ডে যখন নামছি তখন কি হওয়া উচিত? সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ডে নামলে এদের ওপর থেকে রেডিয়াস আস্তে আস্তে দেখো, এর যা রেডিয়াস, এর রেডিয়াস আরেকটু বেড়ে গেল। আমরা কি বলেছি? রেডিয়াস ইনক্রিজ করলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ডিক্রিজ করা উচিত, তাই না? অ্যাবনর্মাল একটা কনফিগারেশন, একটা অ্যাবনর্মাল থাকে, অ্যাবনর্মাল এক্সপ্লানেশন, মানে এক্সপ্লানেশনটা অ্যাবনর্মাল না, কেসটা অ্যাবনর্মাল। সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ড, when we move from top to bottom, রেডিয়াস ইনক্রিজ করছে। রেডিয়াস ইনক্রিজ করা মানে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করা, তাই না? তাহলে এখানে কি হলো? রেডিয়াস ইনক্রিজ করছে, রেডিয়াস ইনক্রিজ করা মানে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করা, এইটাই হওয়া উচিত ছিল, তাই না? রেডিয়াস ইনক্রিজ করা মানে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করা। বাট ইন দিস কেস থার্ড পিরিয়ডের এটা পিরিয়ড, থার্ড পিরিয়ডের ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ গ্রেটার দ্যান সেকেন্ড পিরিয়ড, যতগুলো এলিমেন্ট আছে। বুঝে গেল কেন? কারণ তো হচ্ছে শুধু সেকেন্ড আর থার্ডের সঙ্গে কম্পেয়ারটা করা হয় এখানে, আর থার্ডের সঙ্গে ফোর্থের করা হয় না। এটার ক্ষেত্রে কি 2p, এটার ক্ষেত্রে কি 3p। 2p 3p, সেকেন্ড পিরিয়ডে ভ্যালেন্স সেল 2p, থার্ড পিরিয়ডে ভ্যালেন্স সেল 3p। এই 2pর ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশন
2p-র ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা হাই, 3p-র ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কম। সো হোয়েন উই অ্যাড এক্সট্রা ইলেকট্রন, এখানে যখন আমরা অ্যাড করছি বা এখানেও যখন আমরা অ্যাড করছি এক্সট্রা ইলেকট্রনটাকে, তখন এর ক্ষেত্রে ইলেকট্রনিক রিপালশনটা হাই হওয়ার জন্য ইলেকট্রনটা সহজে আমরা অ্যাকোমোডেট করাতে পারছি না। বাট এখানে 3p-র সাইজটা একটু বড় হওয়ার জন্য ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা খুব কম থাকে। ইন্টার ইলেকট্রনিক রিপালশন খুব কম হওয়ার জন্য ইলেকট্রনটা সহজে ঢুকে যেতে পারে এবং এনার্জি রিলিজটা বেশি হয়। এখানে এনার্জি রিলিজটা একটু কম হয়। ওকে, সেই জন্য থার্ড পিরিয়ডের ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ গ্রেটার দ্যান সেকেন্ড পিরিয়ড। ক্লিয়ার? এবার দেখো আমি এগুলো করছি আস্তে আস্তে করে, করলেই বুঝতে পারবে। যেমন গ্রুপ 13, দেখো আমি প্রত্যেকটা লিখছি, না লিখলে হয় না। গ্রুপ 13-এ কি কি এলিমেন্ট আছে দেখো। গ্রুপ 13-এ এলিমেন্টগুলো কি কি আছে? বোরন, তাই না? গ্রুপ 13 এলিমেন্ট আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ট্যালাক্টিয়াম, কালিয়াম। ঠিক আছে? বোরনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু 27 কিলোজুল পার মোল। আছে অ্যালুমিনিয়ামের হচ্ছে 42 কিলোজুল পার মোল, সব কিলোজুল পার মোল এক্সপ্রেস করছি আমি। গ্যালিয়ামের হচ্ছে 41 কিলোজুল পার মোল। আছে ইন্ডিয়ামের হচ্ছে 37 কিলোজুল পার মোল, আর এটা হচ্ছে 36 কিলোজুল পার মোল। ক্লিয়ার? তাহলে এবার বলো এখানে অর্ডারটা কার বেশি হবে? রেট সবচেয়ে এটা কার বেশি? ইলেকট্রন অ্যাফিনিটি গ্রুপ অনুযায়ী অর্ডার। তাহলে সবচেয়ে বেশি হলো অ্যালুমিনিয়াম, তারপরে কে? অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি, তারপরে গ্যালিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম, তারপরে হচ্ছে থ্যালিয়াম, তারপরে হচ্ছে বোরন। তাই না? তাহলে এইটা হচ্ছে গ্রুপ 13-এর অর্ডার। বুঝে? গ্রুপ 13-এর অর্ডার বুঝা গেল? বোরন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, সেজন্য সবচেয়ে কম। তারপরে দেখো গ্রুপ 14। গ্রুপ 14-এ কে কে আছে? গ্রুপ 14-এ আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, আর হচ্ছে লিড। কার্বনের ভ্যালু কত? কার্বন হচ্ছে 122 122 হচ্ছে 134, সিলিকন 134, 119, 107, তারপর আছে শুধু 34। ওকে, অনলি 34। লেডের হচ্ছে অনলি 34। তাহলে সবচেয়ে দেখো এখানে আমরা অ্যালুমিনিয়ামের চেয়ে বোরনের চেয়ে অ্যালুমিনিয়াম বেশি পেয়েছিলাম। আবার এখানে দেখো কার্বনের চেয়ে সিলিকনের বেশি, বলা যায় এটা। তাহলে এই গ্রুপটার ক্ষেত্রে আমরা গ্রুপ 14-এর ক্ষেত্রে অর্ডারটাকে লিখতে পারি। দেখো গ্রুপ 14-এর সবচেয়ে বেশি কার? 134। সিলিকন সবচেয়ে বেশি, তারপরে কে? সিলিকনের পর কার্বন, বুঝছে? তারপরে কে? জার্মেনিয়াম, তারপরে কে? টিন, তারপরে লেড। ক্লিয়ার? এবার আসছে গ্রুপ 15। গ্রুপ 15-এ কি কি এলিমেন্ট আছে? গ্রুপ 15-এ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন হচ্ছে -7, নাইট্রোজেনের -7। ফসফরাস হচ্ছে 72। ওকে, আর্সেনিক হচ্ছে 78, এটা হচ্ছে 101, আর এটা হচ্ছে 91। তাহলে দেখো
এখানে নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের বেশি। দেখো বলেছি না গ্রুপ 3 চেয়ে গ্রুপ 2 এর চেয়ে গ্রুপ 3 বেশি আছে। গ্রুপ 2 এটা গ্রুপ 3, এই পিরিয়ড 3 পিরিয়ড পিরিয়ড 2 পিরিয়ড 3 পিরিয়ড 2 এর চেয়ে পিরিয়ড 3 বেশি, তাই বলেছিলাম না, রুলটা প্রমাণ করেছিলাম না, গ্রুপ করেছিলাম, প্রতি ক্ষেত্রেই হবে। তাহলে এখানে গ্রুপ 15 এর ক্ষেত্রে কি করবো অর্ডারটা, গ্রুপ 15 এর ক্ষেত্রে অর্ডারটা কি লিখবো, সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে 78 এসবি, এসবি সবচেয়ে বেশি, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডেটা, লেটেস্ট মডেল বইয়ের থেকে ডেটা নিয়ে এটা করা হয়েছে। অ্যান্টিমনি সবচেয়ে বেশি, তারপরে কে আর্সেনিক, তারপরে কে বিসমার্ট, ভুল হলো একটু, এসবি, তারপরে হচ্ছে বিসমার্ট, বিআই বিসমার্ট, তারপর হচ্ছে আর্সেনিক, তারপরে ফসফরাস, তারপরে নাইট্রোজেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এই যেখানে এসবি আর বিসমার্ট এটা করা হয় ইনার্ট পেয়ার এফেক্ট এক্সপ্লেন করা হয়, পরে আমরা পড়বো ইনার্ট পেয়ার এফেক্ট ডিটেলস। গ্রুপ 16, গ্রুপ 16 এ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের ভ্যালুগুলো কি কি, অক্সিজেনের কত কম 141, অক্সিজেন 141 হয়েছে, অক্সিজেন হচ্ছে 141, সালফার হচ্ছে 200, সেলেনিয়াম হচ্ছে 195, টেলুরিয়াম হচ্ছে 190, পোলোনিয়াম হচ্ছে 183। ওকে, তাহলে এখানেও তাই দেখো অক্সিজেনের ভ্যালুটা সালফারের চেয়ে কম, তাহলে সালফারের বেশি, অক্সিজেনের কম। আর গ্রুপ 16, গ্রুপ 17 কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এখন ফ্লোরিনের কত ভ্যালু, ফ্লোরিনের 328, ফ্লোরিনের হচ্ছে 328, এটা হচ্ছে 349, এটা হচ্ছে 325, 295, এটা হচ্ছে 233। বুঝেছো? তাহলে এখান থেকে আমরা এবার দেখো গ্রুপ 16টা কি পাবো, গ্রুপ 16 এর সবচেয়ে বেশি কার দেখো 200, সালফার সবচেয়ে বেশি, তারপরে 195 সেলেনিয়াম, তারপরে কে বেশি, সেলেনিয়ামের পর হচ্ছে টেলুরিয়াম, তারপরে পোলোনিয়াম, তারপরে গেল অক্সিজেন, অক্সিজেন সবচেয়ে কম, তাহলে অক্সিজেন এখানে সবচেয়ে কম, নাইট্রোজেন এখানে সবচেয়ে কম, আর এখানে বোরন সবচেয়ে কম হলো। বুঝছে? আচ্ছা, তারপরে গ্রুপ 17 অনেকবার এক্সামে এসছে, গ্রুপ 17 প্রথমে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। এই কটা গ্রুপের মধ্যে একটু তোমরা যেভাবে মনে রেখো, এইটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা কোনো না কোনো এক্সামে আসেই এগুলো। বুঝছো? এইগুলো তোমার রিলেটেড। এখন ইলেকট্রন অ্যাফিনিটি একটা জায়গা আছে, ফ্লোরিন আর ক্লোরিন, এই কোশ্চেনটা খুব পড়ে ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে। তা ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, আবার অক্সিজেনের চেয়ে সালফার বেশি। হ্যাঁ, অর্থাৎ গ্রুপ এই পিরিয়ড 2 আর পিরিয়ড 3টা একটু কোশ্চেনগুলো আসে, বোর্ড লেভেলও আসে, যেগুলো এগিয়ে আসে। দেখো ফ্লোরিন আর ক্লোরিন এই দুটো আমি একটু বোঝাচ্ছি, আগে বুঝেছি একই জিনিস, ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে একটু রেডিয়াসটা ছোট থাকে 2p, এটা হচ্ছে 2p, আর এর ক্ষেত্রে একটু রেডিয়াসটা একটু বড় হয়, এটা হচ্ছে 3p। তাহলে এক্সট্রা ইলেকট্রনটা যখন আমি এখানে অ্যাড করতে চাইছি, সেই ইলেকট্রনে যখন অ্যাড করছি, ইন্টার ইলেকট্রনের রিপালসানটা একটু বেশি, ইন্টার ইলেকট্রনের রিপালসানে একটুখানি জায়গার মধ্যে 7 ইলেকট্রন আছে, আর এর ক্ষেত্রে একটু বড় জায়গার মধ্যে 7 ইলেকট্রন আছে। তাহলে একটুখানি জায়গার মধ্যে যখন 7টা ইলেকট্রন আছে, তখন ইন্টার ইলেকট্রনিক রিপালসানটা ইজ ভেরি হাই। সেই কারণে ইলেকট্রন মাইনাসটা বাইরে থেকে যখন আমরা অ্যাড করতে চাইছি, তখন সহজে নিতে চাইছে না, কারণ এদের নিজেদের মধ্যেই আগে
রিপালসান, আবার একটা এক্সট্রা নিতে চাইছে না, তাহলে জোর করে ঢোকাতে হচ্ছে, তাই এনার্জি ভ্যালু, রিলিজ এনার্জি ভ্যালু একটু কমে যাচ্ছে। ওকে, আর এর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে না, তাই ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা একটু বেশি কম্পেয়ার টু ক্লোরিন। ওকে ওকে, থ্যাংক ইউ। তো তোমরা ভালো করে ইনঅর্গানিকে ক্লাস করো, ডেটা বেসিস অনেক কিছু আছে, বিশেষ করে এইগুলো থেকে একটাতে কোশ্চেন পড়ি, হ্যাঁ প্রায়ই পড়ে এগুলো, আর খুব ভালো করে প্র্যাকটিস করো। আর প্রত্যেকেই আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু পরের আমার নোটসগুলো বা ক্লাসগুলো পেতে পারবে না, ঠিক আছে? কারণ কখনো অর্গানিক, কখনো ইনঅর্গানিক, কখনো ফিজিক্যাল, এইভাবে আমার ফিজিক্যাল এখনও শুরু হয়নি যদিও, আগে অর্গানিকটা ইনঅর্গানিকটা শেষ করবো, তারপরে ফিজিক্যাল আসবো। ওকে।